আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। একটা সংবাদ নিশ্চয়ই আপনারা দেখেছেন যে যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত সাময়িকী টাইম ম্যাগাজিনের 2026 সালের সবচাইতে প্রভাবশালী যে 100 ব্যক্তিত্ব, 100 জন মানুষ গোটা পৃথিবীর মধ্যে থেকে বাছাই করা, তাদের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং তারেক রহমান জায়গা করে নিয়েছেন একজন নেতা হিসেবে। এবং এই 100 জনের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ পৃথিবী খ্যাত অনেক মানুষ আছেন। এবং বাংলাদেশ থেকে যে এর আগে এটা হয়নি তা নয়, কিন্তু রাজনৈতিক নেতা যার নাম গেছে আগে বা বিভিন্ন সময়ে, তাদেরকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে তারেক রহমানের ক্ষেত্রে সেটা অনেকটাই ব্যতিক্রম। তাকে অত্যন্ত ইতিবাচকভাবে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তার অতীত, তার দুর্বলতা এবং তার শক্তি সবটাই এখানে তুলে ধরা হয়েছে। এর সঙ্গে আমি একটা সাযুজ্য খুঁজে পাই। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি ফেসবুকে আমাদের সিনিয়র সাংবাদিক মাহবুব কামালের একটা পোস্ট দেখলাম। ওই পোস্টটাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটা চিঠি তাকে লেখা। সম্প্রতি তিনি এটা লিখেছেন মাহবুব কামাল। তিনি তারেক রহমানকে নিয়ে একটা ভিডিও করেছেন এবং সেটার প্রতিক্রিয়া তারেক রহমান ওই চিঠিতে জানিয়েছেন। তাকে মাহবুব কামাল ভাই বলে সম্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এবং তিনি বলেছেন যে আপনার অনেক বক্তব্যের সঙ্গে আমি একমত, কিন্তু সব বিষয়ে একমত নই। তিনি সাধুবাদ জানিয়েছেন যে এই ধরনের সমালোচনা সরকার পরিচালনায় তাকে এবং সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করবে। তিনি একথাও বলেছেন যে রাজনীতির ভিড়ে অনেক সময় অনেক কিছু তাদের খেয়াল করা হয়ে ওঠে না, কিন্তু এই ধরনের আলোচনা, এই ধরনের সমালোচনা, এই ধরনের বক্তব্য গণমাধ্যমে এবং নানান মাধ্যমে সেটা তাদেরকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করে। আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনীতিক এইভাবে খোলামেলা চিঠি লিখে যারা ভিন্নমত পোষণ করেন, যারা তার সমালোচনা করেন, তাদেরকে সাধুবাদ জানিয়েছেন। হ্যাঁ, একটা ইতিহাস আমরা জানি যে এটা বেশ খানিকটা ছিল তার প্রয়াত পিতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মধ্যে। প্রেসিডেন্ট জিয়ার যারা সমালোচনা করতেন, তিনি তাদেরকে আমন্ত্রণ জানাতেন বা তাদের সঙ্গে কথা বললে তিনি তাকে সহযোগিতা করতে বলতেন, অর্থাৎ তার সরকারে বা নানাভাবে তার সঙ্গে যুক্ত হবার অনুরোধ জানাতেন। যেমন আজকে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদ সদস্য, সাবেক মন্ত্রী অধ্যাপক ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের কথাই বলা যায়। তিনি তখন শিক্ষক সমিতির নেতা এবং জিয়াউর রহমানের বিরুদ্ধে বক্তৃতা করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির বা শিক্ষকদের এক সভায়। সেই তথ্য বা খবর পেয়ে এবং তার বৃত্তান্ত দেখে তিনি তাকে আমন্ত্রণ জানিয়ে পরে তাকে বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার অনুরোধ করেন এবং তিনি তাতে সাড়া দেন। এরকম অসংখ্য নজির আছে। যে কথা বলছিলাম যে এই জায়গাটাতে তারেক রহমান বেশ খানিকটা ব্যতিক্রম এবং এটা আমাদেরকে এক ধরনের আশা জাগায়। যখন তাকে নিয়ে, তখনও তিনি প্রধানমন্ত্রী হননি, তখনও তিনি লন্ডনে, তাকে নিয়ে কার্টুন ছাপা হয় তাকে ব্যঙ্গ করে, এবং সেই কার্টুন যখন তিনি নিজে শেয়ার করেন, যে মুহূর্তে বাংলাদেশে কার্টুন প্রায় বিলুপ্ত প্রজাতির মতো, সেই সময়টাতে সেটা নিঃসন্দেহে কার্টুনিস্টদের সাহস এবং শক্তি যোগায়, আশা জাগায়। আমরা শুধু আরও সৌজন্যতা তার মধ্যে দেখেছি। তিনি বিভিন্ন সময়ে
যারা তার সমালোচনা করেছেন, এমনকি যারা ফ্যাসিস্টের দোসর হিসেবেও চিহ্নিত, তাদের সঙ্গেও তিনি কথাবার্তা বলেন, তাদেরকেও যথেষ্ট সম্মান দেন। বিভিন্ন পর্যায়ে সেটা দেখা গেছে। ওই যে রাগ পুষে রাখা, ক্ষোভ পুষে রাখা বা ছোটোখাটো বিষয়ে মাথায় রাখে, সেটা তার মধ্যে আমরা দেখতে পাই না। অনেকে মনে করতে পারেন আমি বোধহয় তার অযাচিত প্রশংসা করছি। আমি অযাচিত প্রশংসা করছি না, আমি এই ধারাটাকে সমর্থন করছি এবং এই ধারাটা একটা সুস্থ রাজনৈতিক ধারা তৈরি করতে পারে। কাজেই দেশের সরকার প্রধান যখন এটা করছেন, তখন সেটাকে সাধুবাদ জানালে বাকিরাও ওই ধারা অনুসরণ করবেন। যেমন ধরা যাক, ওনার ঈদের রিসেপশনে যেসব সাংবাদিকরা গিয়েছেন বা বিশিষ্ট ব্যক্তিবর্গ গিয়েছেন, তারা অনেকেই সেই ভিড়ের মধ্যে তার সঙ্গে দেখা করতে পারেননি। তিনি তাদের সঙ্গে দেখা করতে না পারলেও ঈদের দিনে তিনি তাদেরকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। যেমন ধরা যাক, চ্যানেল আইয়ের ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, তাদেরকে তিনি ফোন করেছেন। ঈদের মাঠে দেখা হয়নি, নামাজের মাঠে আনিস আলমগীরের সঙ্গে, তাকে তিনি ফোন করেছেন। আরও অনেক সাংবাদিককে তিনি ফোন করেছেন। আমি মনে করি এগুলো একটা ইতিবাচক দিক। ছোট্ট ছোট্ট বিষয়, সফট পাওয়ার, কিন্তু অত্যন্ত শক্তিশালী। এবার আসা যাক কাজের কিছু কথায়। নিঃসন্দেহে তারেক রহমান একটা অরা তৈরি করেছেন অনেকদিন ধরেই, এবং সেটা তাকে সহযোগিতা করছে, এমনকি তার সরকারকেও সহযোগিতা করছে, বাংলাদেশের রাজনীতিতেও সহযোগিতা করছে। কিন্তু রাজনীতির মাঠকে কিন্তু গরম করবার, উত্তপ্ত করবার একটা চেষ্টা আছে, এবং এই চেষ্টার যারা করছেন সবটা যদি দায় আমরা তাদের উপরে চাপিয়ে দিই তাহলে হবে না। সরকারের কিছু এখানে খানিকটা দায় আছে। যেমন ধরা যাক, 133টি অধ্যাদেশ নিয়ে অনেক আলোচনা, গণভোট নিয়ে অনেক কথা, জুলাই চার্টার নিয়ে অনেক কথা হচ্ছে। সব কথা যদি আমরা বাদও দিই, বা বলা যেতে পারে এইসব বিষয়ে যেসব যুক্তিতর্ক বয়ান তুলে ধরবার কথা সরকারের দিক থেকে, সরকার পক্ষ থেকে, সেটা আসলে তারা তুলে ধরতে পারছেন না। এই যে সুপ্রিম কোর্টের সচিবালয় সংক্রান্ত, বিচারক নিয়োগ সংক্রান্ত, গুম কমিশন, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত যেসব অধ্যাদেশ তারা গ্রহণ করলেন না, এটার অনেক সমালোচনা। অনেকেই, এমনকি বিএনপির প্রতি সহানুভূতিশীল অনেকেই হতাশ হয়েছেন। কিন্তু আমি মনে করি যদি বিএনপির পক্ষ থেকে এরকম একটা বার্তা তারা দিতে পারতেন যে আমরা খুব দ্রুতই এই বিষয়ে একটা বিল নিয়ে আসবো, আরও বিস্তারিত নিয়ে খোলামেলা আলোচনা করে যত দ্রুত সম্ভব আমরা পাশ করব, সেই বয়ান তারা হাজির করতে পারেনি। বরং যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে বিএনপি সবাই কথা বলছেন না, এক দুজন কথা বলছেন, তার মধ্যে কেউ নায়ক হয়ে যাচ্ছেন, মহানায়ক হয়ে যাচ্ছেন, এবং একই সঙ্গে ওই একই ব্যক্তি কিন্তু খলনায়কও পরিণত হচ্ছেন। অনেকেই তাকে পছন্দ করছেন, তার কথাবার্তা তিনিই একমাত্র ন্যারেটিভ তৈরি করছেন। আমি কারো নাম উচ্চারণ করতে চাই না, কিন্তু একই সঙ্গে তার এই ভূমিকা তাকে অন্যদের কাছে অনেক ক্ষেত্রেই ছোটও করে ফেলছে। আমি জানি না, এবং এটা ভবিষ্যতে প্রাইম মিনিস্টারের জন্যে বা বিএনপি চেয়ারম্যানের জন্যে বা দলের জন্যে বা সেসব দিয়ে দেশের জন্য কতটা কল্যাণ বয়ে আনবে আমি নিশ্চিত নই। আমরা খুব একটা সংসদে কথাবার্তা বলতে দেখছি না। আমরা জানি যে সংসদ সদস্য দুপক্ষেই, আইলের দুধারের দুপক্ষেই সবাই প্রায় নতুন, এমনকি সংসদ নেতা, বিরোধী দলীয় নেতাও প্রথমবারের মতো। কিন্তু কথা সংসদে বলতে হবে, বিতর্ক করতে হবে, এবং এই চর্চাটা যদি শুরু না হয় শেষ পর্যন্ত ওই জড়তাটা থেকেই যাবে। এবং এখান থেকে আমাদের পার্লামেন্টেরিয়ানের অভাব আছে, এই পার্লামেন্টেরিয়ান তৈরি করতে হবে। শুধু সংসদের ভেতরের কথাই বলি কেন, সংসদের বাইরের কথাও খানিকটা বলি। যেহেতু টেলিভিশনে প্রতিদিন আমি একটি শো করতে হয়, আমি দেখলাম যে আমি কিছু উপদেষ্টা, দু একজন প্রতিমন্ত্রী, মন্ত্রী শোতে ইনভাইট করলে একাধিক জনের কাছ থেকে আমি শুনলাম তাদের বক্তব্য হচ্ছে যে আমি এখন একা যাচ্ছি, আমি তো এখন সরকার একটা দায়িত্বে আছি,
আমি একা ছাড়া এখন আর কোথাও যাচ্ছি না, কাজে আপনি যদি আমাকে একা আমন্ত্রণ জানান তাহলে আমি আসবো। একা জানাতে কোনো সমস্যা নেই, একা আমি জানাতেও পারি। এমনকি তারা যেটা মনে করেন যে প্রতিপক্ষ থাকলে হয়তো অনেক কিছু জবাব দিতে পারবেন না, তার চাইতে কঠিন করে আমি তাদেরকে ধরতে পারি। কিন্তু আমার শোয়ের যেটা নেচার যদি আমি অনেকের সঙ্গে করি, সেই নেচার অনুযায়ী ডিবেটটা দুপক্ষে করলে ভালো হয়, আমি একটু নিরাপদ জোনে থাকি। কিন্তু যে কাউকে ধরবার জন্যে, যারা রাজনীতির সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান, তাকে ধরবার জন্যে যদি আমি ধরতে চাই, এবং মাফ করবেন, যারা তৃতীয় মাত্রার ইতিহাস দেখেছেন বা পুরনো রেকর্ড দেখলেও দেখতে পারবেন, আমি চাইলে অনেক পর্বের কথা উল্লেখ করতে পারি যে অনেকের ঘাম ছোটাবার জন্যে, কাঁদাবার জন্যে যথেষ্ট পরিমাণের উপাদান আমার কাছে আছে, এবং সেরকম প্রস্তুতি নিয়ে আমি করতে পারি, কিন্তু সাধারণভাবে সেটা আমি করতে চাই না। কিন্তু কথা হচ্ছে যে এই যে মাত্র রাজনীতিতে হঠাৎ করে পাওয়া মন্ত্রিত্ব, প্রতিমন্ত্রীর পদ বা উপদেষ্টার পদ, এটা তাদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, ভাবটাই অন্যরকম। এখন আমার তো একটু সমস্যা হয়, কারণ আমি বাংলাদেশের ইতিহাসের, জন্মের ইতিহাসের আগের থেকে যারা বড় তারকা নেতা, এবং স্বাধীনোত্তর বাংলাদেশে বেগম জিয়ার মন্ত্রিসভার, শেখ হাসিনার মন্ত্রিসভার, এরশাদের মন্ত্রিসভার বাঘা বাঘা মন্ত্রীরা আমার সাথে এসছেন, এবং একজন আরেকজনের সঙ্গে তুমুল বিতর্ক করেছেন। ব্যারিস্টার মওদুদ আহমেদ, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, আব্দুর রাজ্জাক, আব্দুল জলিল, ব্যারিস্টার নাজমুল হুদা, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কাজী জাফর আহমেদ, শাহ মোয়াজ্জেম হোসেন, কত নাম আমি দিব, শাহজাহান সিরাজ, নূর আলম সিদ্দিকী, আসম আব্দুর রব, কত নাম নেব, সবাই, আনোয়ার হোসেন মঞ্জু, তারা তো সারাক্ষণ একজন আরেকজনের সঙ্গে বিতর্ক করেছেন, এবং সেই বিতর্কগুলোই, এবং তারা তখন জাতীয় পর্যায়ের শীর্ষ নেতা, তারা একজন আরেকজনের সঙ্গে বিতর্ক করেছেন। তো মানিয়ে বলছি না, তৃতীয় মাত্রা রেকর্ড দেখতে পারেন, যেগুলো আসলে তৃতীয় মাত্রাকে এতদিনের একটা স্থায়িত্ব দিয়েছে, একটা প্রভাব বিস্তার করবার সুযোগ দিয়েছে রাজনীতিতে নানা জায়গায়। কখনো তাদের মধ্যে এই প্রবণতা আমি দেখিনি, কিন্তু যাদের দলের ঠিকমতো এখনো বা রাজনীতির পরিচয়টা ঠিকঠাক মতো হয়নি, তাদের এখন এই মানসিকতা। আবার কেউ কেউ বলছেন যে আমাদের দলের একটা এখন একটু কথাবার্তা কম বলতে বলা হয়েছে। রাজনীতিবিদরা যদি কথা না বলেন, জবাবদিহিতার মধ্যে না থাকেন, তাহলে তার এক্সপোজার হবে কিভাবে, তিনি নিজেকে তৈরি করবেন কিভাবে? হ্যাঁ, আমি জানি দল থেকে বলা হয়েছে, বা হয়তো দলীয় প্রধান বা প্রধানমন্ত্রী বলছেন যে আপনার বুঝে শুনে কথা বলবেন, অপ্রয়োজনীয় কথা বলবেন না, একজনের কথা আরেকজনের বলবার দরকার নেই। তার মানে এই না যে আপনারা মুখে কুলুপটি আটকে থাকবেন, আর মানে এই না যে একজন প্রতিমন্ত্রী বা মন্ত্রী হয়েছেন বলেই আপনি সব। আমার তো অফকোর্স আমরা সবাই দেখেছি, আপনারা যারা শুনছেন সবাই, আমার তো প্রতিদিন এই রাজনীতিবিদদের সঙ্গে বছরের পর বছর ধরে, আমি 23 বছর ধরে তো একটা শোতেই, তার আগেও আমি দীর্ঘকাল সাংবাদিকতা করেছি, আমি একেবারেই ছোটোবেলা ছিল, নিজে রাজনীতিও করেছে, তো রাজনীতিকদের দেখতে দেখতে তাদের সঙ্গে কাজ করতে করতেই বড় হয়েছি। আমি এই মানসিকতার রাজনীতিবিদ কিন্তু খুব আগে এতটা দেখতাম না, খুব কম, রেয়ার। এই যে আজকে সালাউদ্দিন আহমেদ, অত্যন্ত প্রভাবশালী নেতা বিএনপির সংসদ, তিনিও আমার শো করেছেন, তারও প্রতিপক্ষ ছিল, কিন্তু কোনোদিন তারা কিন্তু এই কথা বলেননি যে আমি অন্যের সঙ্গে বসবো না। এবং আমি বুঝতে পারি এটা এই জন্যে তারা বলেন না, সেটা বুঝতে পারলেও কিন্তু হতো একটা, যে আমি হয়তো অন্যের কথার জবাব দিতে পারবো না অন্যের সঙ্গে, সেজন্যে তারা বলে না। তাদের একটা ভাব তৈরি হয়েছে, এবং এই ভাব আমরা অনেক জায়গায় টের পাই। বিভিন্ন অনুষ্ঠানে দেখবেন, সামাজিক বা বিভিন্ন সংগঠনের অনুষ্ঠানে তারা কোন পদ, তারা কি প্রধান অতিথি কিনা বিশেষ অতিথি, এটা তাদের মাথায় সবসময় ঘোরে। কার আগে বক্তৃতা করবেন, কার পরে বক্তৃতা করবেন। আর আমরা স্বয়ং প্রধানমন্ত্রীকে দেখছি অত্যন্ত সাদামাটাভাবে যে কোনো জায়গায় যাচ্ছেন, সাদামাটা পোশাক পরছেন, সাদামাটা চেয়ারে বসছেন, মাননীয় মহামান্য বললে বিরক্ত হচ্ছেন, স্লোগান দেখলে খুব একটা পছন্দ করেন না। সেখানে
এই রাজনীতিবিদরা কীভাবে নিজেদেরকে এভাবে ভাবেন, আরও অনেক রকমের উদাহরণ আমি সামনে টানতে পারি, আমি টানতে চাই না, কিন্তু আমি মনে করি এটা রাজনীতির জন্য, তাদের জন্য এবং কারোর জন্যই খুব কল্যাণকর নয়, একদমই কল্যাণকর নয়। মানুষ যত বড় হয়, মানুষ তত হাম্বল হয়, ডাউন টু আর্থ হয়। কিন্তু আমরা দেখতে পাই অল্পতেই অনেকের মাথা গরম হয়ে যায় এবং শেষ পর্যন্ত নিজের লাগামটাও ঠিকমতো ধরে রাখতে পারেন না, সীমার মধ্যে থাকতে পারেন না, এবং তখন পতনটা অনিবার্য হয়ে যায়। যাদের নিয়ে আকার ইঙ্গিতে বললাম তাদের প্রতি আমার শুভকামনা। তারা প্রত্যেকেই আমার ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠ এবং তাদেরকে চিনি বহু বছর ধরে, এবং রাজনীতির এই দৌড়ে তারা আরও অনেক দূর যাবেন সেটা আমি প্রত্যাশা করি। কিন্তু মানসিকতা যদি এত দ্রুত এভাবে বদলায়, হামভরা ভাব হয়, তাহলে কিন্তু বিপদ উত্তাসন্ন। কারণ মাথায় রাখতে হবে যে আজকে হয়তো আপনি ক্ষমতায়, আজকে হয়তো আপনি মন্ত্রী, এমপি বা প্রতিমন্ত্রী বা উপদেষ্টা, এই আপনিই কিন্তু বিগত দিনগুলোতে, বিগত সরকারের সময় সরকারের অনেকের সঙ্গে টেবিলের অপর প্রান্তে বসে বিতর্ক করেছেন। এটা হয়তো একটা ব্যক্তিগত উদাহরণ, আমি শিওর অন্যান্য টেলিভিশন চ্যানেলগুলোতে বা নানা জায়গায় এই উদাহরণ তৈরি হচ্ছে সমাজের বিভিন্ন সংগঠন যখন অনুষ্ঠান করেন এই উদাহরণ। কিন্তু এটা ছোট্ট করে আমি জানিয়ে রাখলাম ফুটনোট হিসেবে। মনে হয় যাদের জন্য বলা তারা ভাববেন, এবং দলের প্রধান হিসেবে, সরকার প্রধান হিসেবে মিস্টার তারেক রহমানও এই বিষয়ে তার সহকর্মীদের দিক নির্দেশনা দিবেন। ভাবের দিন শেষ। শেখ হাসিনার বিদায়ের মধ্য দিয়ে, পতনের মধ্য দিয়ে, তার যুগের অবসানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে যদি কেউ ভাব তৈরি করতে চান, তাদের দিন শেষ। এখানে আসার জায়গা একমাত্র প্রধানমন্ত্রী। তিনি চেষ্টা করছেন, আমি মনে করি এমনকি যারা তার সমালোচনা করেন, তার বিরোধী পক্ষ, তাদেরও উচিত বাংলাদেশের রাজনীতিকে রাইট ট্র্যাক আনবার জন্য তাকে সহযোগিতা করা, এবং অবশ্যই তার সহকর্মীদের দায়িত্ব তো অবশ্যই অনেক অনেক বেশি। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।